বিশ্বকাপে যে কয়েকটি দল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার মধ্যে অন্যতম একটি হলো আর্জেন্টিনা। বাংলাদেশকে যদি আলাদা করে বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশের গ্রাফটা মনে হয় অন্য যে কোনো দেশের তুলনায় অনেক উপরে থাকবে। যে দেশে সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে আর্জেন্টিনার ফুটবলের জন্য। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যখন দেখেছি কাতার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সমর্থকদের এত বেশি উন্মাদনা সেটি ফিফা থেকে আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরবর্তীতে এর জের ধরে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার একটা দারুণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। এটি আসলে দারুণ কিছু, অ্যামাজিং কিছু। এবার বিশ্বকাপ আরেকটি গণিয়ে এসেছে। এবারও আলোচনায় আর্জেন্টিনা। কেমন করবে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিন্তু এরই মধ্যে একটা রোমাঞ্চকর পরিস্থিতি বিরাজ করছে। আর্জেন্টিনা এখনো ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করেনি। কোচ লিওনেল স্ক্যালোনি হয়তোবা একটু শেষে গিয়ে করবেন, কারণ ওয়ার্ল্ড কাপের ডেডলাইন বা শেষ সীমা রয়েছে 2 জুন পর্যন্ত স্কোয়াড ঘোষণার। লিওনেল স্ক্যালোনি হয়তোবা শেষ দিকে তার স্কোয়াড ঘোষণা করবেন। কিন্তু আমরা যেহেতু ফুটবলটা পছন্দ করি, আমরা একটু তাদের স্কোয়াড নিয়ে আলোচনা করি। কেমন হতে পারে আর্জেন্টিনার 26 জনের সেই স্কোয়াডটি। আমরা প্রথমে আর্জেন্টিনার গোল পোস্টের কথা ধরি। অতন্দ্র প্রহরী কে হবেন আর্জেন্টিনার? লাস্ট ওয়ার্ল্ড কাপ এমিলিয়ানো মার্তিনেজ তার যে কৃতিত্ব দেখিয়েছেন, বাংলাদেশের সমর্থকেরা হয়তো দেখেছেন, এবারও নিশ্চয়ই তারা দেখবেন এই এমিলিয়ানো মার্তিনেজও হতে পারেন গোল পোস্টে এবং ওভারঅল ওয়ার্ল্ড কাপে, বিশেষ করে নক আউটে আপনি যখন যাবেন, এই এমিলিয়ানো মার্তিনেজ যদি ফিট থাকে তিনি হবেন স্কালোনির ডান কার্ড। তিনি আর্জেন্টিনার পছন্দের প্রথম গোলকিপার। তারপরে কে থাকবেন? তারপরে জেরেমিনো রুল্লি, মার্সের গোলকিপার। 3 নম্বরে থাকবেন হচ্ছে হুয়ার মুসা, আতলেতিকো মাদ্রিদের মুসো। এই তিনজনে কিন্তু আসলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাদেরকে নিয়ে হয়তো বা কোনো চমক না থাকলে এই 3 গোলকিপারকে নিয়েই তারা স্কোয়াড ঘোষণা করবে। কারণ ওয়ার্ল্ড কাপের প্রাথমিক যে স্কোয়াড সেখানেও কিন্তু এই 3 গোলকিপারই রয়েছেন। যদি কোনো চমক না থাকে তারাই থাকছেন 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার গোলকিপারের তালিকায়। তারপর আমরা আসি রক্ষণে। লেফট উইং ব্যাক, ফুল ব্যাক। লেফট উইং ব্যাকে আপনি কাকে রাখবেন? তাগলিয়াফিকো কয়েক বছর অনেকদিন যাবতই খেলছেন। তার বয়স 30 পেরিয়েছে, কিন্তু তিনি এখনো দারুণ খেলেন। আমার কাছে মনে হয় তাগলিয়াফিকো স্কোয়াডে থাকবেন। তার সঙ্গে কে থাকবেন? মার্কাস আকুনার কথা আসতে পারে। আকুনা লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন, কিন্তু আকুনি আসলে তার ক্যারিয়ারের পিক ফর্মে আর নেই। তার সেরা সময়টা তিনি পার করে এসেছেন। তার জায়গায় আমার কাছে মনে হয় একটি চমক রাখতে পারেন স্ক্যালোনি, আর সেটি হতে পারে স্ট্রাসবুর্গের ভ্যালেন্টাইন বার্কো। এই বার্কো দারুণ ড্রিবলিং করতে পারেন, মিডফিল্ডে খেলতে পারেন, তিনি অ্যাটাকিংয়ে খেলতে পারেন এবং তিনি ডিফেন্সেও খেলতে পারেন। তার দুর্দান্ত, তিনি একজন ডিফেন্ডার হতে পারেন, লেফট উইং ব্যাকে আক্রমণ করতে পারবেন। আমার মনে হয় তাগলিয়াফিকো এবং ভ্যালেন্টাইন বার্কো হবেন আর্জেন্টিনার লেফট উইং ব্যাক বা ফুল ব্যাক হিসেবে খেলবেন লেফটে। তারপর আসি আমরা সিবিতে। সেন্টার ব্যাক হিসেবে কারা থাকছেন? স্ক্যালোনি কি 5 জন সেন্টার ব্যাক রাখবেন? যদি 5 জন রাখেন সেখানে কি হবে? আমরা গোলকিপার থেকে এই পাশে 2 জন লেফট উইং ব্যাক, 5 জনকে পেয়ে গেছি। তারপর হচ্ছে যদি 4 আর 5 জন যদি সিবি রাখেন, সিবি মানে সেন্ট্রাল ব্যাক, আর সেন্ট্রাল ব্যাক হিসেবে কে কে থাকবে? ওতামেন্দি, অভিজ্ঞ ওতামেন্দি হয়তো তার একটা 38 বছর পেরিয়ে গেছেন। 38 বছরে এসেও তিনি যে পারফর্ম করছেন তাকে আসলে বাদ দেওয়ার মতো উপায় হয়তো বা নেই। এর সঙ্গে কে থাকবেন? তার সঙ্গে আমরা লিসান্দ্রো মার্টিনেজকে নিলাম। ক্রিস্টিয়ান রোমেরো, যিনি হতে পারেন রক্ষণে আর্জেন্টিনার জন্য সবচেয়ে তুরুপের তাস। তার সঙ্গে মার্কো সেনেসি, এই বোর্নমাউথের এই প্লেয়ারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মার্কো সেনেসিকেও রাখলাম, 4 জন সিবি পেলাম। তাহলে আরেকজন কে হবে? লিয়ান্দ্রো বালের্তি। আমি এই 5 জনকে রাখলাম। তার মানে 10 জন প্লেয়ার হয়ে গেল। গোলকিপার 3 জন, সিবি 5 জন, 2 জন হলো লেফট উইং ব্যাক। এরপরে আমরা রাইট উইং ব্যাকে আসি। রাইট উইং ব্যাকে আপনি কাকে রাখবেন? নেহুয়েল মলিনা তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে তিনি একাদশে নিয়মিত জায়গা না হলেও সাবস্টিটিউট হিসেবে খেলছেন। আবার অনেক ম্যাচে একাদশেও জায়গা পাচ্ছেন। কিন্তু লাস্ট কয়েক ম্যাচে তিনি যে দূরপাল্লার কয়েকটি শট নিয়েছেন এবং 2টা গোলও দিয়েছেন দুর্দান্ত। এই গোলগুলো তাকে অনেক আত্মবিশ্বাস যোগাবে বিশ্বকাপে। আর তার সঙ্গে আসলে রাইট উইং ব্যাক হিসেবে আরেকজন কে থাকবেন সেটা নিয়ে আলোচনা হতে পারে। গঞ্জালো মন্টিয়েলের কথা আছে, তিনি প্রাথমিক স্কোয়াডে আছেন, কিন্তু নাহুয়েল মলিনার সঙ্গে গঞ্জালো মন্টিয়েল এবার থাকবেন কিনা সেটি নিয়ে ঘোর অনিশ্চয়তা আছে। কারণ
মন্টিয়েল এখন আর ইউরোপের লিগে খেলছেন না, তিনি তার দেশে ফিরে গেছেন, কিন্তু তিনি ক্যারিয়ারের সেরা সময়টা পার করে এসেছেন। তার বয়স এখনো খুব বেশি নয়, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত আসলে পারফরমেন্স তিনি করতে পারছেন না বলেই কিন্তু তিনি নিজ দেশের ক্লাবের হয়ে ফিরে গেছেন। এখন মন্টিয়েলকে আমি আমার স্কোয়াডে রাখবো না, স্কালোনি রাখবেন কিনা সেটি নিশ্চয় তিনি একজন মাস্টার মাইন্ড, তিনি সবচেয়ে ভালো বলতে পারেন। তবে আমি এই জায়গায় জিলিয়ানো সিমিওনোকে রাখবো। মন্টিয়েলকে আসলে বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভাবতে হবে, কারণ হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ বলি কিংবা কোপা আমেরিকার কথা বলি, কয়েকটা শিরোপা জয়ের ক্ষেত্রে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার বিশেষ করে তিনি যে টাই ব্রেকারে যে শটগুলো নেন, আসলে অ্যাকুরেসি তার যে শট, এটা আসলে দুর্দান্ত। তিনি কোনো মিস করেননি এখন পর্যন্ত পেনাল্টি তার যে আর্জেন্টিনার হয়ে। এখন তাকে বাদ দিবেন কিনা নাকি তিনিই থাকবেন, সে বিষয়টি আমরা একটু শেষে আলোচনা করবো। তো আমি মন্টিয়েলকে আমার স্কোয়াডে রাখিনি। মন্টিয়েলের জায়গায় আমরা মলিনার সঙ্গে জিলিয়ানো সিমিওনেকে রাখা যায় কিনা। অনেকে বলেন সিমিওনে 2-3টা হৃৎপিণ্ড আছে, যে পুরা মাঠে যেখানে সিমিওন বল সেখানে সিমিওনে তিনি মিডে কাজ করে থাকেন, তিনি ডিফেন্সকে সহায়তা করে থাকেন, তিনি আক্রমণে অ্যাটাক করেন। তো এই যে দুর্দান্ত যে একটা ব্যাপার থাকবে, আমি রাইট ব্যাক হিসেবে, রাইট ফুল ব্যাক হিসেবে আরেকজন মলিনার সঙ্গে আমি নিলাম হচ্ছে সিমিওনেকে। তারপর আমাদের 12 জন হয়ে গেল স্কোয়াডে। তারপর আমরা মিডফিল্ডে যাব। এই মুহূর্তে ওয়ার্ল্ডে যে কয়েকটি দেশের সবচেয়ে সেরা মিডফিল্ড, তার মধ্যে হচ্ছে আর্জেন্টিনা অন্যতম। লাস্ট কয়েকটা বছর, অন্তত আপনি যদি ধরেন লাস্ট 6 বছরে আর্জেন্টিনার যে মিডফিল্ড এবং অধিকাংশ যে তারা ট্রফিগুলো জিতেছে, এর মধ্যে অধিকাংশ ম্যাচে কিন্তু তাদের ডোমিনেট করেছিল এই মিডফিল্ড। এবং মিডফিল্ডই কিন্তু তাদের খেলার টিম সেট করে দিত, এবং অ্যাটাকিংকে তারা যত বেশি সহায়তা করেছে, আর অ্যাটাকিং সেটা সাকসেস করেছে বা সাফল্য পেয়েছে কিন্তু এখান থেকেই। মিডফিল্ডে আর্জেন্টিনার কারা থাকছেন? মিডফিল্ডে আমার মনে হয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যান্ড্রো ফার্নান্দেস, চেলসির এই তারকা দুর্দান্ত ফর্মে আছে প্রিমিয়ার লিগে। তারপরে আপনি রদ্রিগো দ্বীপলের পাশে আরেকজন তার সঙ্গে একসঙ্গে খেলে থাকেন, যিনি হলো লিয়ান্ড্রো পারেদেস। 4 জন। বাকি আরো কয়েকজনকে আমরা রাখবো। এর মধ্যে আমি বুয়েন্দিয়াকে রাখবো, পালাসিউসকে রাখবো, আবার নিকোলাস পাস রয়েছেন, আর লো সেলসো। এই 8 জনকে আমি স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে রাখবো, এবং এরাই কিন্তু অদল বদল করে খেলবে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার যে এক্সপিরিয়েন্স রয়েছে মিডফিল্ডারদের, এটা বিশ্বকাপে তাদের যে কোনো দলের জন্য থ্রেট হবে। এবং স্ক্যালোনি সবসময় মিডফিল্ড দিয়েই কিন্তু খেলাটাকে কন্ট্রোল করেন, বিপক্ষ দলের খেলাটাই কিন্তু নষ্ট করে দেন এই মিডফিল্ড দিয়েই। এবং এরা সবাই কিন্তু দুর্দান্ত প্লেয়ার। বুয়েন্দিয়ার কথা আপনারা হয়তো অনেকে নাও আমার সঙ্গে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু অ্যাস্টন ভিলার হয়ে তিনি দারুণ খেলছেন লাস্ট মৌসুমে। তারপর হচ্ছে আপনি লো সেলসো, দুর্দান্ত অভিজ্ঞ একজন প্লেয়ার। তার যে পাস থেকে আমরা এর সময় যে লাস্ট কোপা আমেরিকা তার পাস থেকে যে গোল দেখেছিলাম, ওভারঅল মিলিয়ে দারুণ একটা আসলে এখানে কম্বিনেশন হবে আর্জেন্টিনার মিডফিল্ডে। এবং সবগুলো প্লেয়ারই কিন্তু দারুণ অভিজ্ঞ এবং এনার্জেটিক। এবং নিকো পাস হবেন তুরুপত্তাস, তিনি কোমর হয়ে যা খেলছেন, ওয়ার্ল্ড কাপে যে কোনো দলের জন্য এই প্লেয়ারটা হতে পারে বড় একটা হুমকি। তারপর আমরা আক্রমণ ভাগে যাই। আর্জেন্টিনার 8 জন, 12 এবং 8 হয়ে গেল আমাদের 20 জন প্লেয়ারের তালিকা আমরা পেয়ে গেলাম। আর আছে 6 জন। এই বাকি 6 জন প্লেয়ার হচ্ছে আক্রমণ ভাগের আর্জেন্টিনার কেমন হবে? লিওনেল মেসি, অধিনায়ক লিওনেল মেসি অটোমেটিক চয়েস, যেখানে আনডাউটলি তাকে নিয়ে আসলে কিছু বলার নেই। বাকি তার সঙ্গে আপনার আকারা থাকবে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস। আমরা 23 জনকে পেয়ে গেছি। বাকি 3 জন কে হবেন? নিকো গঞ্জালেসকে নিয়েও অনেকদিন যাবত ট্রাই করছেন। নিকো গঞ্জালেস ডিফেন্সে সহায়তা করতে পারেন, মিডিয়াও তিনি সহায়তা করতে পারেন, আক্রমণে তিনি অ্যাটাক করতে পারেন। তবে তার দুর্বলতার জায়গা রয়েছে, তিনি আসলে ফিনিশিংটা অত ভালো দিতে পারেন না, কিন্তু তিনি ডিফেন্সে যে সহায়তা করেন, এটি আসলে তার এই নজর কাড়া পারফরমেন্স হয়তো বা নজর কাটতে পারে কোচ স্ক্যালোনিরও। তাহলে আর বাকি 2 জন কে হবেন? এর মধ্যে একজন আছেন থিয়াগো আলমাদা। লাস্ট কয়েক ম্যাচে তিনি ন্যাশনাল টিমে যতটা ভালো খেলছেন, হয়তো বা আতলেতিকো মাদ্রিদের হয়ে তিনি একাদশে অনেক সময় সুযোগ পান না, পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে নামেন, কিছুটা অবদান রাখে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই থিয়াগো আলমাদা জাতীয় দলের হয়ে লাস্ট কয়েকটা ম্যাচ, খুব বেশি ম্যাচ খেলেননি, এর মধ্যে তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপেও ছিলেন, কিন্তু তিনি যখনই নামছেন তখনও দলের হয়ে অবদান রাখছেন। গোল
এবং অ্যাসিস্ট 2টা করে। আলমাদাও থাকছেন স্কোয়াডে। আরেকটি একাদশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে। এসকালোনির স্কোয়াডে আমরা গতবার দেখেছি তিনি এমন কয়েকজন প্লেয়ারকে রেখেছিলেন চমক হিসেবে, যেমন এর মধ্যে আলবারেজ, এনজো ফার্নান্দেজ ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে। এবার কিন্তু আমরা বার্কোর কথা বললাম, নিকো বাজের কথা বললাম, তাহলে আক্রমণভাগে আরেকটি বাজি এরকম হতে পারে, যেমন আক্রমণভাগে কাস্ট্রো কিংবা প্রেস্তিয়ানি, জিয়ানলুইকা প্রেস্তিয়ানি, বেনফিকার এই তারকা এবং কাস্ট্রো, এই দুইজন প্লেয়ারের মধ্যে হয়তো বা একজন প্লেয়ারকে তিনি স্কোয়াডে রাখতে পারেন। আবার এমনও হতে পারে যদি এসকালোনি জিলিয়ানো সিমিওনেকে যদি আক্রমণ ভাগে যদি খেলিয়ে থাকেন, যদি ফরওয়ার্ড হিসেবে যদি তিনি যদি যুক্ত করেন স্কোয়াডে, তাহলে হয়তো প্রেস্তিয়ানি কিংবা কাস্ট্রো জায়গা পাবে না, আর ডিফেন্সও হয়তো বা গঞ্জালো মন্টিয়ের তখন জায়গা পেয়ে যেতে পারেন। জিলিয়ানো সিমিওনো যদি ডিফেন্সে খেলেন, ডিফেন্সে যদি তার নামটা থাকে, তাহলে হয়তো মন্টিয়েল জায়গা পাবে না, আর সিমিওনের নামটা যদি আক্রমণ ভাগে থাকে তাহলে কাস্ট্রো প্রেস্তিয়ানি জায়গা পাবে না, মন্টিয়েল ডিফেন্ডার হিসেবে সুযোগ পেয়ে যাবেন। এ হলো আমার 26 জনের স্কোয়াড। আপনি আপনার স্কোয়াডটিও জানিয়ে দিতে পারেন।